যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আগের দিন আমি একটা ভুল ইনফরমেশান দিয়ে ফেলেছিলাম। মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসি ম্যাচে এই খেলাটা অনুষ্ঠিত হবে 23 তারিখ বিকেল 4টের সময়। মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসি ম্যাচে মোহনবাগান কি গেম প্ল্যানে খেলতে পারে? মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসি ম্যাচে মোহনবাগান 3-4-3 ফরমেশনে খেলার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। তিনটে ব্যাক খেলবে সুভাশিস বসু, রড্রিগেস খেলতে পারে অথবা টম আলড্রেট খেলতে পারে, আর রাইট সেন্টার ব্যাক হিসেবে খেলতে পারে আশিস রায়। এই তিনটে ব্যাক খেলবে আর গোলকিপিং পজিশানে বিশাল কায়েত থাকবে। আর চারখানা মিডফিল্ডারের মধ্যে অবশ্যই আমরা সেন্টার মিডফিল্ডার পজিশানে দেখতে পাবো আপুইয়াকে, এছাড়া অনিরুদ্ধ থাপাকে দেখতে পাবো। লেফট মিডফিল্ডার হিসেবে লিস্টান কোলাসো, রাইট মিডফিল্ডার হিসেবে মনবীর সিং। এই চারটে মিডফিল্ডারকে আমরা দেখতে পেতে পারি। আর সেন্টার ফরওয়ার্ড পজিশানে আমরা অবশ্যই জেসন কামিন্সকে দেখব, আর রাইট উইংস ফরওয়ার্ড হিসেবে আমরা দেখতে পারি গ্রেগ স্টুয়ার্টকে, আর লেফট উইংস ফরওয়ার্ড হিসেবে দিমিত্রিয়াস পেট্টাটসকে। এই টিমটা কিন্তু মোহনবাগান পাঞ্জাব এফসির সঙ্গে নাবার সম্ভাবনাটা বেশি আছে, এবং দেখা যাক যে এই টিমটা মোহনবাগান নাবাতে পারে কি না। অনিরুদ্ধ থাপার জায়গায় দীপক ঠাংরিও মোহনবাগানের হয়ে খেলতে পারে। এইটা মানে পুরোপুরি এই মিডফিল্ডার জোনটাই কিন্তু খেলার চান্স আছে। এছাড়া সাবস্টিটিউট হিসেবে আসতে পারে হচ্ছে অভিষেক সূর্যবংশী। তাই এই ফরমেশনে মোহনবাগান খেললে মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু গোল করার সম্ভাবনাটা অত্যন্ত বেশি থাকবে, কারণ মোহনবাগানের বিশেষ করে যারা লেফট মিডফিল্ডার রাইট মিডফিল্ডার পজিশানে খেলছে, বিশেষ করে লিস্টান কোলাসো আর মনবীর সিং, এদের মধ্যে কিন্তু গোল স্কোরিং অ্যাবিলিটিটা অনেক বেশি আছে। সঙ্গে আপুইয়ার কথাও বলবো, আপুইয়াও কিন্তু লং রেঞ্জ থেকে ভালো গোল করে। তাই পুরো টিমটাই কিন্তু একটা গোল স্কোরিং টিম হিসেবে চিহ্নিত হচ্ছে। তাই এই টিমটা যদি খেলে তাহলে কিন্তু গোলের সম্ভাবনাটা মোহনবাগানের কাছে অনেক বেশি থাকবে, এবং মোহনবাগান চাইবে যে যত তাড়াতাড়ি সম্ভব গোল তুলে নিয়ে পাঞ্জাব এফসিকে কিন্তু চাপে ফেলার। এবং পাঞ্জাব যদি একবার গোল খেয়ে যায় তাহলে কিন্তু মোহনবাগানের খেলতে যেটা সুবিধা হবে, ওই টিমটাকে মানে পাঞ্জাব এফসিকে চেপে ধরার জন্য যথেষ্ট একটা সুযোগ থাকবে। এবং কারণ ওদের যে ডিফেন্সিভ শেপটা তখন কিন্তু ঠিকঠাক জায়গায় থাকবে না, তাই মোহনবাগান কিন্তু অনায়াসে অ্যাটাক করে বারবার ওদের ডিফেন্সটাকে ভেঙে দিতে পারবে, এবং তার ফলে গোলের মুখ কিন্তু বারবার ওপেন হতে দেখা যাবে। যেহেতু জেসন কামিংস সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলবে, সেক্ষেত্রে জেসন কামিংসের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে জেসন কামিংস খুব ভালো ফাস্ট টাচটা নেয়। সেক্ষেত্রে জেসন কামিংস কিন্তু অনায়াসে গোল করে দেবে। এবং তার সাথে বলা যেতে পারে গ্রেগ স্টুয়ার্টের কথা। গ্রেগ স্টুয়ার্ট এক্সেলেন্ট প্লেয়ার। গ্রেগ স্টুয়ার্টের যেই কাটিংগুলো আছে খুব সুন্দর, ড্রিবলিং খুব ভালো। এছাড়া গ্রেগ স্টুয়ার্ট যেভাবে বলগুলো পাস করে সেগুলো এক কথায় অসাধারণ। আর ফ্রি কিক কর্নার জোন থেকেও গ্রেগ স্টুয়ার্ট অত্যন্ত ভালো, বিশেষ করে লং রেঞ্জ ফ্রি কিকগুলো গ্রেগ স্টুয়ার্ট দারুণ নিয়ে থাকে। এছাড়া বলা যেতে পারে যে যেহেতু গ্রেগ স্টুয়ার্টের ক্রিয়েটিভিটি বেশি আছে, তাই 2-3টে প্লেয়ার কিন্তু গ্রেগ স্টুয়ার্ট কাটিয়ে নিতে পারবে, বা গ্রেগ স্টুয়ার্ট 2-3টে প্লেয়ারকে কিন্তু বিজি রাখতে পারবে। এর ফলে জেসন কামিংসের কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তার সাথে সাথে দিমিত্রিয়াস পেট্টাটসের কথা বলতে হবে। দিমিত্রিয়াস পেট্টাটস এখনও সেইভাবে মাঠে নামেনি, কিন্তু দিমিত্রিয়াস পেট্টাটস যদি ফিট থাকে তাহলে আমি বলতে পারি যে মোহনবাগান সেন্টার ফরওয়ার্ড জোনে একদম দুর্দান্ত পজিশান করে নেবে। কারণ দিমিত্রিয়াস পেট্টাটস যেভাবে বলগুলোকে ক্যারি করে নিয়ে যেতে পারে এবং বলগুলোকে একটা দুটো ম্যানকে ড্রিবেল করে বলটা পাস করে, সেটা এক কথায় অনবদ্য। এবার দেখার বিষয় যে দিমিত্রিয়াস পেট্টাটসের ফিজিক্যাল প্রেজেন্ট কেমন আছে এবং কতটা ফিট হয়ে মাঠে নামতে পারছে। যদি পুরো ফিট থাকে তাহলে কিন্তু দিমিত্রিয়াস পেট্টাটসও দুর্দান্ত পারফরমেন্স করবে এই ম্যাচে, এই নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। কামিংসের ব্যাপারটা, কামিংস হচ্ছে এই ম্যাচের জন্য কিন্তু কামিংস খুব ভালো খেলবে এটাই আমার অনুমান, কারণ কামিংসের সাথে যারা খেলছে তারা কিন্তু অত্যন্ত ভালো মানের প্লেয়ার। বিশেষ করে বলা যায় যে গ্রেগ স্টুয়ার্ট আর
দিমিত্রিয়াস পেট্রাটসের দিকে, সেই জায়গায় দাঁড়িয়ে কামিংসের অ্যাডভান্টেজ অনেক বেশি এবং কামিংস যেহেতু খুব ভালো বলটাকে গোলে ঠেলতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে কামিংসের ক্ষেত্রে কিন্তু গোল করার সম্ভাবনাটা প্রবল আছে। আর বলা যাচ্ছে যে সেন্টার মিডফিল্ড পজিশনে আপুইয়ার চান্সটাও খুব ভালো, কারণ আপুইয়া যেভাবে বলগুলোকে ক্যারি করে এবং যে মাঝমাঠ থেকে যেভাবে বল বাড়াতে পারে, সেটাও কিন্তু আপুইয়ার সঙ্গে যাচ্ছে। আর বলা যেতে পারে যে মোহনবাগান যেটা পাঞ্জাব এফসির সাথে যেই জিনিসটা দেখবে, পাঞ্জাব এফসিকে প্রথমেই কিন্তু তারা চাপে ফেলে রাখতে চাইবে এবং মোহনবাগান চাইবে যে পাঞ্জাব এফসির যে ডিফেন্ডাররা আছে তারা একটুখানি প্রেসারে থাকে, তাই জন্য তারা সবসময় হাই প্রেসিং করতে থাকবে। মিডফিল্ড পজিশানটা আছে সেটাকে আমরা দেখতে পারি যে অনেকটা অ্যাডভান্স পজিশানে খেলছে, কারণ মিডফিল্ড জোন থেকে একটু ওপরের দিকেও খেলতে পারে। সেই জায়গায় একটা বিপদও সম্ভাবনা থাকে যে লং বল খেলে কিন্তু অপোনেন্ট গোল তুলে নিতে পারে, এইটা একটা বিপদের সম্ভাবনা থাকে। কিন্তু মোহনবাগান সবসময় চাইবে যে পাঞ্জাব এফসিকে প্রেসারে রাখার, যেহেতু মোহনবাগানের টিমটা অত্যন্ত স্ট্রং টিম, তাই মোহনবাগান কখনোই চাইবে না যে তারা অপোনেন্ট টিমকে হাবি হতে দেয় নিজেদের ওপর। সেই জায়গায় তারা সবসময়ই প্রেসিং ফুটবলের ওপর বিশ্বাস করবে এবং মোহনবাগান যদি প্রেসিংটা ঠিক করে করতে পারে তাহলে কিন্তু আমরা মোহনবাগানকে অনেকগুলো জিততে দেখতে পারি। এছাড়া বিশাল কায়েত যেহেতু গোলে রয়েছে, তাই গোলকিপিং পজিশানটা মোহনবাগানের জন্য অনেকটা সিকিউর আমার মনে হচ্ছে, কারণ বিশাল কায়েত বিগত কিছু বছর ধরে মোহনবাগানের হয়ে যে গোলকিপিং করে আসছে সেটা কিন্তু এক কথায় অনবদ্য। বিশাল কায়েত একমাত্র প্লেয়ার যে কিনা কনসিস্টেন্টলি পুরো সিজনটাই ভালো খেলছে প্রত্যেক সিজনে। সেই জায়গায় আমি বলতে পারি যে বিশাল কায়েত গোলের নিচে থাকাটা মোহনবাগানের জন্য খুবই একটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ম্যাচের জন্য। কিন্তু লো ব্লক খেলারই একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে, কারণ লো ব্লক থেকে ওরা কাউন্টার অ্যাটাকে, যেহেতু ওদের সেন্টার ফরওয়ার্ড পজিশানে দুখানা স্ট্রাইকার রয়েছে, সেই জায়গায় ওরা কিন্তু কাউন্টার অ্যাটাক থেকে গোল তুলতে চাইবে এবং এই জায়গাটাই মোহনবাগানকে ঠিক করে রাখতে হবে, কারণ মোহনবাগানের সেন্টার ব্যাক পজিশানটা একটুখানি দুর্বল মনে হচ্ছে। যদি সেন্টার ব্যাক পজিশানটা মোহনবাগান ঠিক করে নিতে পারে, তাদের যেসব প্লেয়ার আছে সেই সব প্লেয়ারকে খেলিয়ে, তাহলে কিন্তু মোহনবাগানের জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না এই ম্যাচটা বার করতে। একটা বড় ব্যবধানে হারাচ্ছে এবং এর থেকেও বলা যায় যে মোহনবাগানের আরও কিছু জিনিস আছে যেগুলো খুবই উল্লেখযোগ্য। সেটা হচ্ছে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ কিন্তু খুবই স্ট্রং, কারণ মোহনবাগানের রিজার্ভ বেঞ্চে যেখানে দীপক টাংরি থাকবে, যেখানে অভিষেক সূর্যবংশী থাকবে, যেখানে বলা যেতে পারে যে দিব্যেন্দু বিশ্বাসের মতো একটা ডিফেন্ডার থাকবে, আশিক কুরুনিয়ানের মতো প্লেয়ার থাকবে যে কিনা লেফট উইং মিডফিল্ডার হিসেবে খেলতে পারে। তাই প্রত্যেকটা জায়গায় কিন্তু মোহনবাগানের কাছে অপশান আছে। আরও বেশ কিছু ভালো ভালো প্রতিভাবান প্লেয়ার মোহনবাগান কিন্তু তাদের দলে রেখেছে, যাদেরকে চাইলেই তারা ইউজ করতে পারে। সেই রকম একটা টিম আছে মোহনবাগানের কাছে। মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই অপশানের দিক থেকে, তাদের কাছে প্রচুর অপশান। এবং কোচ মলিনার কিন্তু এটা একটা বড় পরীক্ষা, কারণ কোচ মলিনা এই জায়গায় কিন্তু এখনও অবধি বাইরে গিয়ে কোনো ম্যাচ খেলেনি, তারা শুধু যুবভারতীতে খেলেছে মলিনার আন্ডারে। এখন এই ম্যাচটা যেহেতু কলকাতার বাইরে হচ্ছে, সেই জায়গায় মলিনার গেম প্ল্যানটা কী থাকে এবং প্লেয়ারদের কিভাবে মাঠটাকে কভার করতে দেখা যায় এবং তার যে সিস্টেমটা বাইরে গিয়ে কতটা এফেক্টিভ হচ্ছে সেটাও কিন্তু বোঝা যাবে। তাই সব দিক থেকে বলতে গেলে মোহনবাগানের এই ম্যাচটা শুধু একটা ম্যাচ জেতার ব্যাপার নয়, মোহনবাগানের পুরো ফুটবলটাকে কিন্তু আমরা বুঝতে পারবো এই ম্যাচ থেকে। কারণ বাইরে অ্যাওয়ে ম্যাচ খেলা আর হোম ম্যাচ খেলার মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা কিন্তু অবশ্যই একটা কোচের গেম প্ল্যানে অনেক পরিবর্তন আনে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি মোহনবাগান তাদের এই ম্যাচটাকে খুব ভালোভাবে জয়লাভ করতে পারে, তাহলে কিন্তু বোঝা যাবে যে কোচ মলিনার প্ল্যান বি, যেটা অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে, সেই প্ল্যান বিটাও কিন্তু খুব ভালোভাবে তৈরি হচ্ছে। আর তার সাথে সাথে বলা যেতে পারে যে
পাঞ্জাব এফসির একখানা সুবিধা আছে এটাই যে তারা এরিয়ালে কিন্তু খুব ভালো, এরিয়াল সুপিরিয়রিটির জায়গায় কিন্তু পাঞ্জাব এফসিকে একটু হারানো টাফ আছে। সেই জায়গায় মোহনবাগান চাইবে যে গ্রাউন্ড পাস পজিশনিং ফুটবলের ওপর ফোকাস করতে, সেই অন্যদিকে পাঞ্জাব এফসি চাইবে যে এরিয়াল সুপিরিয়রিটি ওদের কাছে থাকার দরুন, তাই জন্য তারা এরিয়ালে খেলতে বেশি পছন্দ করবে। এখন দেখা যাক যে মোহনবাগান তাদের যে পাসিং ফুটবল এবং তাদের যে গেম প্ল্যান আছে সেই গেম প্ল্যানটাকে কিভাবে পাঞ্জাব এফসির সাথে ইউজ করে, এবং অন্যদিকে যে গেম প্ল্যানটা থাকে যে লং বলে একটা অ্যাটাক করা বা লং বল দিয়ে গোল করানো, ক্রসিং ফুটবল, এই সব জিনিসগুলোকে কতটা মোহনবাগান হ্যান্ডেল করতে পারে। কারণ ভুলে গেলে চলবে না মোহনবাগানের কাছে এখন আর কিন্তু সেন্টার ব্যাক পজিশানে বিশেষ অপশান নেই, খুব লিমিটেড অপশান আছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেন্টার ব্যাক পজিশানে একটা সমস্যা তৈরি হবে যদি ডিফেন্ডাররা ঠিক করে ডিফেন্স না করতে পারে। সেই জায়গায় দেখা যাক মোহনবাগানের ডিফেন্ডাররা কতটা তৎপর থাকে স্ট্রাইকিং পজিশান নিয়ে। আমার মনে হয় না যে কোনো প্রবলেম হবে, কিন্তু ওই ডিফেন্ডিং পজিশানে একটু প্রবলেম আছে বর্তমান মোহনবাগান টিমে। সেই জায়গাটা যত তাড়াতাড়ি রিকভারি করে ফেলতে পারবে মোহনবাগানের জন্য খুব ভালো হবে। এছাড়া বলা যেতে পারে মোহনবাগানের যে উইং ব্যাকগুলো থাকবে বিশেষ করে মনবীর সিং আর ওইদিকে লিস্টান কোলাসো, তাদের যে এফার্টটা সেটা কতটা বেটার থাকে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। কারণ যেহেতু মোহনবাগান 3-4-3 ফরমেশানে খেলবে, সেই জায়গায় দাঁড়িয়ে মনবীর সিং আর লিস্টান কোলাসোর কিন্তু পারফরমেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়বে। এবং সেই জায়গায় লিস্টান কোলাসো যেভাবে ট্র্যাক ব্যাক করে সেই ট্র্যাক ব্যাকটা সঠিকভাবে করতে পারে কি না সেটাও কিন্তু একটা দেখার বিষয়। আর তার সাথে সাথে বলা যেতে পারে মনবীর সিং অবশ্যই ভালো একজন উইঙ্গার। সেই জায়গায় দাঁড়িয়ে মনবীর সিংয়ের যে ট্র্যাক ব্যাক সেটা কিন্তু আমরা আগে দেখেছি, আগের আইএসএলে মনবীর সিং অনেক ম্যাচে খুব ভালো ট্র্যাক ব্যাক করে মোহনবাগান ডিফেন্সকে সাহায্য করেছে। এখন দেখতে হবে মনবীর সিং যদি পুরো ফিট থাকে সে কি আইএসএলের আগে এতটা ট্র্যাক ব্যাক করতে চাইছে নাকি না একটুখানি দেখে নিয়ে ট্র্যাক ব্যাক করতে চাইছে। এই জিনিসটাও একটা কিন্তু দেখার বিষয় যে পুরো এফার্ট এই মনবীর সিং দেবে মোহনবাগানের এই ডুরান্ড কাপের ম্যাচের জন্য, সেইগুলো কিন্তু বিবেচ্য বিষয়। কারণ ট্র্যাক ব্যাক করতে গেলে কিন্তু তোমাকে ফিজিক্যালি অনেক ফিট হতে হবে, তোমার যেমন স্পিড থাকতে হবে এবং ডিফেন্স করার যে ক্ষমতা সেটাও কিন্তু থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে যদি তুমি বল পাও সেটাকে নিয়ে কিন্তু ওপরের দিকে উঠে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। সেই জায়গাটা মনবীর সিং কতটা এই মুহূর্তে দাঁড়িয়ে করতে পারে সেটা দেখার বিষয় থাকবে। এবং দেখার বিষয় থাকবে যে সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার মোহনবাগানের কিন্তু কোনো বিদেশি নেই। সেই জায়গায় আপুইয়া অনিরুদ্ধ থাপা কেমনভাবে পারফরমেন্স করে, সেন্টার ডিফেন্সিভ রোলটাকে কিভাবে মেনটেন করতে পারে সেটাও কিন্তু দেখার বিষয়। কারণ মোহনবাগান এবছর কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার বিদেশি নেয়নি, সেই জায়গায় দুটোই কিন্তু সেন্টার মিডফিল্ডার একদম বক্স টু বক্স খেলে থাকে। সেই জায়গায় এই অনিরুদ্ধ থাপা আর হচ্ছে আপুইয়া এরা কি অবশ্যই অ্যাঙ্কার রোলটা পালন করতে পারবে, এবং যদি করতে পারে তাহলে মোহনবাগানের জন্য কিন্তু একখানা অ্যাডভান্টেজ হবে। কারণ মোহনবাগান যেই সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার না থাকার একটা কষ্ট পাচ্ছে, যে তাদের একটা যে সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার নেই সেটা কিন্তু আস্তে আস্তে পূরণ হতে আমরা দেখতে পাবো। তাই মলিনার গেম প্ল্যানটা কিন্তু খুব বড় হতে চলেছে এই ম্যাচের জন্য, এবং এই ম্যাচ থেকে কিন্তু আমরা বুঝতে পারবো কোচ মলিনা কী ধরনের ফুটবল আগামী দিনের জন্য খেলাতে চলেছে। কারণ এতদিন যে দুটো ম্যাচ খেলেছে মলিনার আন্ডারে মোহনবাগান, সেই দুটো অতটা বড় লেভেলের টিম ছিল না, কিন্তু বর্তমান খেলাটা কিন্তু টোটালি আলাদা। কারণ পাঞ্জাব এফসি একটা আইএসএলের দল, তাই তাদের খেলার ধরন তাদের খেলার কোয়ালিটি অন্য টিমগুলোর থেকে একটু আলাদা হবে, এটাই স্বাভাবিক। সেই জায়গায় যেহেতু পুরো টিম নিয়ে মাঠে নামবে তাই এই ম্যাচটা আমরা তুল্যমূল্য লড়াই হিসেবে দেখছি, এবং
যদি দেখা যায় যে মোহনবাগান প্ল্যানটাকে একদম রিড করে নিয়েছে, তাহলে কিন্তু মোহনবাগান এই ম্যাচ থেকে একটা বড় জয় তুলে আনবে এবং তার সাথে সাথে তারা কিন্তু যে এই ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে একটা দামামা বাজিয়ে দেবে বলতে গেলে, যে আমরা ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হতে এসেছি, এবং সেই কথাটা কিন্তু সবার কাছে তারা তুলে ধরবে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।